আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, তো জানি না কতজন আমাকে শুনবেন বা কতজন বুঝবেন। তবে যারাই শুনবেন তারাই একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবেন। আসলে আমাদের দেশের মানুষ বা আমরা শিক্ষার্থীরা খুব একটা দায়িত্ব নিতে পছন্দ করি না। আমরা শুধু দোষটা প্রশাসনকে দিয়ে দেই, সরকারকে দিয়ে দেই। আমরা নিজেরা কোনো দায়িত্ব নিতে পছন্দ করি না। আমি আজকে কথা বলতে চাচ্ছি যে আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার অবনতি, আমাদের দেশের অবনতি, বর্তমানে অনেক উন্নতি হচ্ছে। কিন্তু এই উন্নতিটা আরো একটু জোরালো করার জন্য আমি কিছু কথা বলবো। আশা করি প্রত্যেকে কথাগুলো শুনবেন। প্রথমত আসি শিক্ষা নিয়ে। আমাদের শিক্ষা অর্জন করতে হবে একটা উদ্দেশ্য নিয়ে। আমাদের দেশে যেমন ধরেন ফার্মেসিতে আমাদের দেশে ঔষধ শিল্পের ব্যাপারে আমাদের আসতে হবে। এখন ঔষধ শিল্প তৈরি করতে আমাদের তো শিক্ষার জ্ঞানটা প্রয়োজন, যোগ্যতাটা প্রয়োজন। এই যোগ্যতাটা অর্জনের জন্য আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে। আবার এখন বর্তমান বিশ্বে ড্রোন অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়। তো এই ড্রোন তৈরি করার জন্য আবার এআই আছে। এগুলো তৈরি করার জন্য কিন্তু আমাদের জ্ঞান প্রয়োজন। এই ধরনের জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে। এই ক্ষেত্রে শিক্ষাটা অনেক গুরুত্বপূর্ণ। আর সবথেকে বড় একটা আমরা ধোঁকা দিচ্ছি আমাদের নিজেদেরকে, সেটা হলো আমরা পরীক্ষায় নকল করে পাস করি। এটা খুবই মারাত্মক বিষয়। আমার যে যোগ্যতাটা নেই, আমি ওই যোগ্যতাটা অর্জন করি, আমি চুরি করব কেন? আমি যদি জীবনের শুরুতেই চোর হয়ে যাই, তাহলে তো আলটিমেটলি যখন আমরা একটা বড় দায়িত্ব নিব, তখন তো আমরা এই চুরির মনোভাবটা ছাড়তে পারবো না। আমাদের জাতি হিসেবে আমাদের এই চুরির মনোভাবটাকে দূর করতে হবে এবং শিক্ষাটাকে জ্ঞান অর্জনের বিষয়বস্তু বানাতে হবে। আর আলটিমেটলি আমরা যদি শিক্ষা ব্যবস্থাটাকে পরিবর্তন করতে পারি, তাহলে আমার দেশ এমনিতেই উন্নয়নশীল থেকে সমৃদ্ধ দেশে রূপান্তরিত হবে। আর এই কাজটা কিন্তু আমাদের শিক্ষার্থীদেরই করা লাগবে। আজকে যারা ক্লাস ওয়ানে পড়াশোনা করছে, তারা যদি ভালোভাবে লেখাপড়াটা করে, শিখে, তাদের যোগ্যতা অনুযায়ী পরীক্ষা দিয়ে পাশ করে নিজ যোগ্যতায় ক্লাস 2 তে উঠে, ওই শিক্ষার্থী কিন্তু একসময় বিশ্ববিদ্যালয়ে যখন পৌঁছাবে, তখন ওই শিক্ষার্থী কিন্তু নিজ থেকেই কোনো না কোনো জিনিস, বিষয়, দেশের অভাববোধ বুঝতে পারবে এবং তার আবিষ্কারের নেশায় সে চলে যাবে। আমাদেরকে সেই বিষয়ের দিকেই লক্ষ্য করে পড়াশোনাটা করতে হবে। আমি শিক্ষার্থীদেরকে অনুরোধ করে বলব, আমরা পড়াশোনা করব আমাদের দেশের অভাব দূর করার জন্য, আমাদের নিজেদের অভাব দূর করার জন্য। যেমনভাবে পড়াশোনা করেছেন আইনস্টাইন, নিউটন, আল খোয়ারিজমি, ইবনে হাইথাম, আল মাসুদি। রসায়ন বিজ্ঞানের জনক বলা হতো যেনাকে, জাবির ইবনে হাইয়াম। ওনাদের মতো করে আমাদের চিন্তা করে পড়াশোনাটা করা দরকার। আমাদের দেশে অনেক অভাববোধ আছে। আমরা পৃথিবীর অন্যান্য দেশকে নিয়ে যতই গর্ব করি, আলটিমেটলি তারা কিন্তু আমাদের বিপদের দিনে পাশে থাকবে না। থাকলে ওইভাবে তারা পাশে থাকবে না। আমাদের যুদ্ধ আমাদেরই করতে হবে, আমাদের কাজ আমাদেরই করতে হবে। আর একটা বিষয় লক্ষ্য রাখতে হবে, সেটা হচ্ছে সরকার দেশ উন্নত করতে পারে না। দেশ উন্নত করে জনগণ, শিক্ষিত সমাজ। সরকার শুধু দেশের মধ্যে একটা পরিবেশ তৈরি করতে পারে। এখানেই কিন্তু সরকারের সফলতা, উপদেষ্টাদের সফলতা। আমাদের কাজ করতে হবে। শিক্ষাটাকে আমাদের শুধুমাত্র পাস করার বিষয়বস্তু বানালে হবে না। আমাদেরকে পড়তে হবে আমার নিজের জাতিকে উন্নত করার জন্য। আমি যে নকল করে পাস করছি, আমি কি নিজেকে ধোঁকা দিচ্ছি নাকি? ধোঁকা দিচ্ছি তো। তাহলে এটাতে আমাদের কি উপকারে আসছে? একটা কথা মাথায় রাখতে হবে, যে পৃথিবীতে আমাদের যে এই তথাকথিত শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমরা এই শিক্ষায় শিক্ষিত হচ্ছি, আমাদের নিজেদের কোনো উপকার হচ্ছে না। এটা কোনো এক জাতি, কোনো এক সভ্যতার উপকার হচ্ছে।
আমাদের মস্তিষ্ক থেকে চাকরি কেন্দ্রিক মনোভাবটা দূর করতে হবে। আমাদের উদ্যোক্তা হিসেবে আমাদেরকে আবির্ভূত হতে হবে। উদ্যোক্তা হিসেবে আমাদের চলতে হবে। উদ্যোক্তার মতো মনোভাব আমাদের তৈরি করতে হবে। তবেই আমরা দেশকে সমৃদ্ধশীল দেশ থেকে সমৃদ্ধ দেশে রূপান্তরিত করতে পারবো। আমাদের দেশটাকে কৃষিকাজ আমাদের দেশে অনেক গতানুগতিক। বাংলাদেশের অর্থনীতির প্রায় বেশিরভাগ অংশ জুড়ে আছে কৃষি। কৃষিটাকে আমাদেরকে উন্নত করার জন্য আমাদের কাজ করতে হবে। কারা কাজ করবে? আমাদের শিক্ষার্থীদেরকে কাজ করতে হবে। কিভাবে কাজ করব আমরা? আমরা এখন যেই পজিশনে আছি, যেই অবস্থাতে আছি, যেই ক্লাসে আছি, ওই ক্লাসের পড়াগুলো আমরা মনোযোগ দিয়ে পড়ব। শুধু ক্লাসের পড়া না, আমাদেরকে নন একাডেমিক বই বেশি বেশি পড়তে হবে, ফিকশন পড়তে হবে, উপন্যাস পড়তে হবে, বিজ্ঞান চর্চা ছোট থেকে করতে হবে। আমি একটা গাইডলাইন দিব ক্লাস 6 থেকে ক্লাস 10 পর্যন্ত। তোমাদের হাতে অনেক সময় আছে, চাইলে তোমরা এই সময়ের মধ্যে 2-3টা ভাষাও রপ্ত করতে পারো। তোমাদের এখন পারিবারিক কোনো চাপ নেই, পরিবারের দায়িত্ব নেবার মতো কোনো প্রেশার এখনো আসে না। তোমাদের হাতে অনেক সময় আছে। শুধু একাডেমিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ থেকো না। তোমরা বিজ্ঞানের দিকে ধাবিত হও, বিজ্ঞান চর্চার দিকে ধাবিত হও। ক্লাস 6 এর একটা বাচ্চা যদি দিনে অন্তত একটা করে ইংরেজি শব্দ শেখে, কেন আমি ইংরেজির কথা বলছি সেটা হচ্ছে বর্তমান বিশ্বে আমাদের চলতে হলে আমাদের ইংরেজি ভাষাটা শেখা খুবই প্রয়োজনীয়। আমাদের এই দিকে খেয়াল রেখে ইংরেজি ভাষাটা আমাদের শিখতে হবে। প্রতিদিন একটা করে শব্দ শিখো তুমি। দেখো বছর শেষে তুমি কতগুলো শব্দ শিখতে পারতেছো। একটা সময় তুমি ইংরেজি যতটুকু জানো বলার চেষ্টা করো। যাদের বিজ্ঞানের দিকে আগ্রহ, তারা বিজ্ঞান নিয়ে গবেষণা করো। গবেষণা বলতে আমি এখানে বোঝাচ্ছি না যে ল্যাবে বসে কাজ করা। বিজ্ঞান নিয়ে আমরা, এখন তো গুগল আছে, চ্যাট জিটিপি আছে, অনেক সহজ। আমরা বিজ্ঞান নিয়ে ভাববো। আমরা বিজ্ঞান নিয়ে অনেক পিছিয়ে আছি। প্রায় কোনো সভ্যতা থেকে আমরা, পশ্চিমা সভ্যতা থেকে আমরা প্রায় 100 বছর পিছিয়ে আছি। আজ আমাদের সবকিছু ধার করে নিয়ে চলতে হচ্ছে। অর্থনীতি ধার করে নিয়ে চলতে হচ্ছে, রাজনীতি ধার করে নিয়ে চলতে হচ্ছে, শিক্ষা ব্যবস্থাটাও ধার করে নিয়ে চলতে হচ্ছে। বিগত 500 বছর বলতে 500 বছর পূর্বে আমাদের দেশের অর্থনীতিটা ছিল প্রায় পৃথিবীর মধ্যে প্রায় 7ম স্থানের দিকে ছিল হয়তো। আজ আমাদের অর্থনীতিটা কোথায়? এর জন্য কারা দায়ী? আমরা শিক্ষিতরা দায়ী। কারণ আমরা শিক্ষা গ্রহণ করি শুধুমাত্র আমাদের নিজের খায়েশ মেটানোর জন্য। আমরা দেশকে নিয়ে কাজ করতে চাই না। আমরা একটা চাকরি পেলে এখানেই সীমাবদ্ধ হয়ে যাই। আমাদের যোগ্যতা আমরা অর্জন করতে চাই না। আমি শিক্ষার্থীদেরকে একটা কথা বলবো, যারা এখন 5ম শ্রেণী থেকে অথবা 6ষ্ঠ শ্রেণী থেকে যারা ক্লাস 9 পর্যন্ত আছো বা 10 পর্যন্ত আছো, তোমরা একটু ভালো করে চিন্তা করে একটু পড়াশোনা করো। তোমরাই এই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাবে। আমরাই এই দেশকে সমৃদ্ধির দিকে নিয়ে যাব। আমরা যদি আজকে যদি আমরা পরিবর্তন হই, আগামী 10 বছরে কতটা পরিবর্তন হবে এই দেশে, এই চিন্তাটা কি আমরা একবারও করেছি? আমাদের এভাবেই আগাতে হবে, আস্তে আস্তে। হুট করে একদিনে কিছু হয় না, আমাদের আস্তে আস্তেই আগাতে হবে। আমি যে শ্রেণীতে আছি ওই শ্রেণীর পড়াটা আমি ভালোভাবে শিখবো। আমি বাইরের জ্ঞানগুলো নিব। শুধুমাত্র একাডেমিক বইয়ের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না।
অভিভাবকদেরকে আমি বলবো, শিক্ষার্থীরা যেভাবে যে দিকে তাদের যে সাবজেক্টের প্রতি, যে বিষয়ের প্রতি, যে কাজের প্রতি অনুরাগ, তাদেরকে ওইভাবেই গড়ে তুলুন। সমাজের এই ভুল ধারণাটা ভাঙতে হবে। এই সমাজ শুধু ডাক্তার ইঞ্জিনিয়ার দিয়ে চলে না, এই সমাজে রিক্সা চালকের প্রয়োজন আছে, কৃষকেরও প্রয়োজন আছে। এই সমাজ সবাইকে নিয়েই এই সমাজ, শুধুমাত্র ডাক্তাররাই এই সমাজ গড়তে পারে না। একজন ছেলে কৃষিকাজ নিয়ে কাজ করতে চায়, কৃষিকাজ তো অনেক কষ্টসাধ্য। বিজ্ঞানকে বিজ্ঞানকে জড়িয়ে যদি কৃষিকাজকে আরো একটু ত্বরান্বিত করা যায়, আমাদের দেশে কিন্তু খাদ্যের চাহিদাটা আরো বহুগুণে বেড়ে, খাদ্যের যোগানটা আরো বহুগুণে বেড়ে যেতে পারে। আজ পৃথিবীর সবখানেই বিজ্ঞানের ছোঁয়া, তাহলে আমরা কেন বিজ্ঞানের ছোঁয়া থেকে পিছিয়ে থাকব? আমরাও এগিয়ে যাব আমাদের দেশকে সমৃদ্ধশালী দেশ করার জন্য। আমরা পড়াশোনা করব, শিখব, গভীরভাবে শিখব, দেশকে অভাব মুক্ত করার জন্য। একদিনে এটা সম্ভব হবে না, আমি আবারও বলছি, এটা একদিনে সম্ভব হবে না। আমরা আজকে শিক্ষার্থীরা 10 বছর, আমি আজকে যেই ক্লাসে আছি, যদি আমি ক্লাস 6-এ থাকি, ষষ্ঠ শ্রেণীতে যদি আজ আমি অধ্যয়ন করি, তাহলে আগামী 10 বছর আমি কোথায় যেতে পারবো, সেই চিন্তাটা আমার করা উচিত নয় কি? এভাবেই আমাদের দেশটা এগিয়ে যাবে। আমাদেরকে বড় লক্ষ্য নির্ধারণ করতে হবে। একসময় যেমন বাগদাদ ছিল জ্ঞান চর্চার কেন্দ্র, এখন হয়েছে পশ্চিমাদের একটা দেশ। কিভাবে হয়েছে? তারা জ্ঞান চর্চা করত। মুখস্থ বিদ্যা আমাদের কখনো সামনের দিকে এগিয়ে নেবে না। আমাদের মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে। আমরা একটা সূত্রের প্রতিপাদন শিখি না, কেন শিখি না? কারণ প্রতিপাদন পরীক্ষায় খাতায় লেখা লাগে না, পরীক্ষার প্রশ্নে আসে না। তাহলে কি এটা কি জ্ঞান হলো? ওটা তো আমাদের মুখস্থ বিদ্যা হয়ে গেল। মুখস্থ বিদ্যা থেকে বের হয়ে আসতে হবে। আমি আমার শিক্ষার্থীদেরকে বলবো, আমরা চিন্তা করে পড়াশোনা করব। আমাদের লক্ষ্য একটাই, আমাদের বাংলাদেশকে পৃথিবীর বুকে মাথা উঁচিয়ে দাঁড় করানো। আমরা যে বিষয়ের উপরে ভালো লাগে, যে বিষয়ে এর উপরে আমরা এক্সপার্ট, সেই বিষয় নিয়ে আমরা কাজ করি। এখন এর মানে এই না যে শুধু আমি ক্লাস 6-এ পড়ি, এখন আমি শুধুমাত্র বাংলা বিষয় নিয়ে পড়ে থাকবো। হ্যাঁ, আমাদের এখন একটা সিস্টেমের মধ্যে দিয়ে আমরা আছি, এই সিস্টেমকে আমরা এখনই পরিবর্তন করতে পারবো না। এই সিস্টেমকে পরিবর্তন করতে হলে আমাকে এই সিস্টেমের মধ্য দিয়ে আগে বেড়ে উঠতে হবে, একটু পরিশ্রম করতে হবে। আগামী 10 বছর পর অন্য শিক্ষার্থীরা যেন এই সাফারটা না করে, তার জন্য আমি আজকে পরিশ্রম করে এই সিস্টেমটাকে তাদের জন্য সহজ করে দিই। সমাজটাকে পরিবর্তন এভাবেই করতে হবে। আশা করি তোমরা কথাগুলো বুঝতে পেরেছো, এবং বোঝার মতো করে বোঝাতে পেরেছি কিনা আমি জানি না। কথার মধ্যে অস্পষ্ট থাকতে পারে, সেগুলো আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতেই তোমরা দেখবে। আমার জন্য দোয়া করবে যেন আমি ভবিষ্যতে দেশকে নিয়ে অনন্য কিছু একটা করতে পারি। তোমাদের জন্য দোয়া থাকবে, দেশকে নিয়ে ভাবো, দেশকে নিয়ে কাজ করো। এই প্রত্যয় বুকে ধারণ করেই আমরা এগিয়ে চলবো সামনের দিকে। ভালো থাকবে তোমরা সবাই। আর সব থেকে একটা বড় বিষয় হচ্ছে আমাদের নৈতিকতার চর্চা করতে হবে। একটা জাতি কখনোই নৈতিকতা ছাড়া উপরে উঠতে পারে না। আমরা দেখি আমাদের দেশে নানা অসামাজিক কার্যক্রম হয়, চুরি, ছিনতাই, ধর্ষণ থেকে শুরু করে আরো নানা কত। এর একমাত্র কারণ আমাদের নৈতিকতার অভাব। শিক্ষার্থী বয়স থেকে আমাদেরকে এই নৈতিকতাটা শিখতে হবে।
জানি না আমি কতটুকু বোঝাতে পেরেছি বা কতটুকু কার্যকরী কথা বলেছি, তবে যদি কিঞ্চিৎ পরিমাণও বুঝে থাকো, নিজেদের বাস্তব জীবনে প্রয়োগ করার চেষ্টা করো। দেশটা আমাদের, আমরাই দেশকে গড়ব, আমরা শিক্ষার্থীরাই দেশের প্রাণকেন্দ্র। আমাদের শিক্ষার্থীরাই যদি নকল করে পাশ করি, দেশ কিভাবে উঠে দাঁড়াবে? কিভাবে উঠে দাঁড়াবে? আমি ফেল করব, সমস্যা কি? একবারের জায়গায় 10 বার দেখবো একটা বিষয় আমি, তারপরেও যদি ফেল করি, তাহলে এটা আমার যোগ্যতা। আমার যোগ্যতাও হচ্ছে, আমি আমার যোগ্যতাকে আপডেট করছি। একদিন আমি দেশের জন্য কিছু করতে পারবো। কিন্তু আজ যদি আমি নকল করে পাশ করি, আমি আমার মেধাকেই নষ্ট করে দিচ্ছি, আমি আমার মেধাকে অবমূল্যায়ন করছি। আমরা এই কাজটা, এই জঘন্যতম কাজটা আর করব না আশা করি। ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ অনেক সুন্দর হবে, এই প্রত্যয় সামনে রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।